সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সাথে আমার সপ্তম অধ্যায় দেখা হয়েছিল। আজ আবার অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যাবৃত্ত গতি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মল্লিকা রানী সরকার, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বিএম কলেজ, বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হলো পর্যাবৃত্ত গতি। তাহলে একটু দেখে নিই যে আজকের অধ্যায়ে আমরা কি পড়তে চাচ্ছি। তোমাদের এখানে লেখা আছে, দেখো, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দিত স্পন্দন, সরল স্পন্দিত স্পন্দনের ব্যবকলনের সমীকরণ ও তার সমাধান, এবং সরল স্পন্দিত স্পন্দনের গতি সম্পর্কিত বিভিন্ন রাশিমালা এবং সরল স্পন্দিত স্পন্দনের গতির শক্তি। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে রয়েছে পর্যাবৃত্ত গতি। আমরা একটু ছবি দেখব, তোমরা ছবি দেখো। তার আগে আমার দু একটা প্রশ্নের উত্তর তোমরা চিন্তা করো তো, যে তোমরা এই বইয়ের শুরু থেকে, আজ তোমরা অষ্টম অধ্যায়ে রয়েছো, শুরু থেকে তোমরা কোন কোন ধরনের গতি পড়েছো, কোন কোন ধরনের গতি শিখেছিলে তোমাদের মনে আছে? সরল রৈখিক গতি শিখেছিলে, তোমরা প্রাসের গতি শিখেছিলে, তোমরা বৃত্তাকার গতি শিখেছিলে, এগুলো তোমরা শিখেছো। বিভিন্ন ধরনের গতি তোমরা শিখে এসেছো। আজকে আমরা নতুন এক ধরনের গতি শিখব, তা হলো পর্যায়বৃত্ত গতি। এবার তোমার ছবিগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে তাকাও। কি কি দেখতে পাচ্ছ? একটা ঘড়ি রয়েছে, একটা ফ্যান রয়েছে, আর কি রয়েছে? আমাদের সৌরজগৎ, তাই তো? এই তিনটা জিনিসের যে গতি, কেমন গতি এদের গতি? তোমাদের হয়তো মনে পড়ছে এই মুহূর্তে বৃত্তাকার গতির কথা। হ্যাঁ, এদের গতি এক ধরনের বৃত্তাকার গতিও, তবে এদের গতির আরেকটু বিশেষত্ব রয়েছে, যে কারণে এদের গতির আরেকটা নামও রয়েছে। সেই নাম হলো পর্যাবৃত্ত গতি। সেই বিশেষত্ব কি, কেন এদেরকে আমরা পর্যাবৃত্ত গতি বলছি, তা আমরা দেখব। তাহলে আমরা একটু সংজ্ঞায় চলে যাই। পর্যায়বৃত্ত গতি কি? কোনো বস্তুর গতিপথের কোনো একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর যদি একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, সে কি করছে? তার গতিপথের কোনো একটা বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে। তাহলে আমরা একটু আবার পেছনে যাই। তোমার ছবিগুলোর দিকে তাকাও, ঘড়ির কাঁটার দিকে তাকাও। ঘড়ির কাঁটার যদি তোমরা সেকেন্ডের কাঁটা, লাল যে রঙের তোমরা কাঁটাটা দেখতে পাচ্ছ, সেই কাঁটাটা কি করে? 12টার ঘরকে সে ঠিক 1 মিনিট পর, মানে 60 সেকেন্ড পর 12টার ঘরকে বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করে। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করছে। তার মানে এই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। একইভাবে তোমরা ফ্যানের গতি যদি চিন্তা করো, অথবা তোমরা সৌরজগতে আমাদের যত গ্রহ রয়েছে তারা যে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই সকল গতি যদি চিন্তা করো, সবই হবে পর্যাবৃত্ত গতি। এবং এই গতি তোমাদের যেমন বৃত্তাকার হতে পারে, তেমনি উপবৃত্তাকার হতে পারে, আবার সরলরৈখিক হতে পারে, অথবা এছাড়া আরও জটিল আকৃতিরও হতে পারে। তাহলে আমরা একটু সামনে আগাই। আমরা পর্যাবৃত্ত গতি দেখেছিলাম। এবারে এই পর্যাবৃত্ত গতি আবার দুই ধরনের। একটা হলো স্থানিক পর্যাবৃত্ত গতি, আর একটা হলো কালিক পর্যাবৃত্ত গতি। স্থানিক পর্যাবৃত্ত গতি কি? স্থানিক পর্যাবৃত্ত হলো সেই পর্যাবৃত্ত গতি যে পর্যাবৃত্ত গতিতে কোনো বস্তুকণা তার গতিপথে কোনো বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। তোমরা এর উদাহরণও এর মধ্যে শিখেছ। তবে দ্বিতীয়টা দেখো, কালিক পর্যাবৃত্ত গতি। কালিক পর্যাবৃত্ত গতির কি হবে? এখানে একটু ভিন্নতা রয়েছে। যদি কোনো রাশি বা ফাংশনের মান এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর রাশি বা ফাংশনটা একটা নির্দিষ্ট মান প্রাপ্ত হয়, তাহলে সেই গতিকে বলা হবে কালিক পর্যাবৃত্ত গতি। যেমন আমি যদি বলি 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর কি? আমাদের বিজয় দিবস। 16ই ডিসেম্বর কি হয়? ঠিক 365 দিন পর এটা ঘুরে আমরা এর কাছে যাই, তবে আমাদের কাছে আসছে। তাহলে একটা সময়, নির্দিষ্ট সময় পার করে আমরা 16 ডিসেম্বরকে পাচ্ছি। তাহলে এটা হলো কালিক পর্যাবৃত্ত গতি। আবার যদি তোমরা চিন্তা করো যে আমাদের বাসা বাড়ি সব জায়গায় যে এসি কারেন্ট আমরা পাই, সেই এসি কারেন্টের আমাদের বাংলাদেশে 0.02 সেকেন্ড পর এসি কারেন্টটা কী করে? একটা সর্বোচ্চ মান প্রাপ্ত হয়। 2 সেকেন্ড পর একটা নির্দিষ্ট মান প্রাপ্ত হচ্ছে, তখন আমরা এই ধরনের পর্যাবৃত্ত গতিকে বলতে পারি কালিক পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা একটু দুটো জিনিস আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমরা একটু সামনে আগাই। এরপরে রয়েছে স্পন্দন গতি বা দোলন গতি। স্পন্দন গতি বা দোলন গতি। স্পন্দন গতি বা দোলন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি। তবে এই গতিতে থাকা বস্তুকণা কি করে? সে তার গতিকালের অর্ধেকটা সময় যেদিকে গতিশীল থাকে, তার পর্যায়কালের
বাকি অর্ধেকটা সময় ঠিক বিপরীত দিকে গতিশীল থাকে। তোমরা ছোটবেলাতে পার্কে গিয়ে তোমরা দোলনায় দুলেছ না? সেই দোলনা কি করেছিল? একবার সামনে গিয়েছিল, আবার পিছনে এসেছিল। এই যে সে তার দোলনকালের অর্ধেক সময় একটা দিকে ছিল, বাকি অর্ধেকটা সময় বিপরীত দিকে গতিশীল ছিল। এই জন্য এই ধরনের গতিকে বলা হবে স্পন্দন গতি বা দোলন গতি। এবার আমাদের এই অধ্যায়ের মূল যে টপিক নিয়ে আসলে আমরা পড়াশুনো করব বা জানবো, তা হলো তোমরা দেখো সরল সন্ধিত স্পন্দন। এর আরও কয়েকটা নাম রয়েছে, আমি লিখে রেখেছি, তোমরা দেখে নিবে। সরল সন্ধিত স্পন্দন কি? সরল সন্ধিত স্পন্দন এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল সন্ধিত স্পন্দন এক ধরনের দোলন গতি বা স্পন্দন গতি। তার মানে কি হচ্ছে? এক ধরনের পর্যায়বৃত্ত গতি যেহেতু তার মানে সে তার গতিকালে যে কোনো বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করছে। আবার যেহেতু সে একটা স্পন্দন গতি, তার মানে পূর্বের শর্ত নিয়েই সে কি করছে? তার দোলনকালের অর্ধেক সময় একদিকে গতিশীল থাকছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকছে। এবার তাহলে তাকে সরল সন্ধিত গতি কখন বলা হচ্ছে? যখন এই স্পন্দনরত কোনো বস্তুকণা, তার যে ত্বরণ থাকবে, সেই বস্তুকণার ত্বরণটা হবে সবসময় তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং এই ত্বরণের দিক হবে সবসময় বস্তুর সাম্যাবস্থান অভিমুখী, অন্য কোনো দিকের অভিমুখী নয়। তখন সেই গতিকে বলা হবে সরল সন্ধিত স্পন্দন। উদাহরণস্বরূপ দেখো, আমি তোমাদের দুটো চিত্র দিয়েছি, সেখানে আমাদের সরল সন্ধিত স্পন্দনের উদাহরণ রয়েছে। একটা রয়েছে আমাদের সরল দোলক, আর একটা রয়েছে আমাদের স্প্রিং। সরল দোলকের গতিটাও আমাদের যেমন সরল সন্ধিত স্পন্দন, তেমনি আমাদের স্প্রিংয়ের গতিটাও সরল সন্ধিত স্পন্দন। তাহলে আমরা বললাম কি, এর শর্তটা কি? ত্বরণ হবে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং সব সময় ত্বরণের দিক হবে সাম্যাবস্থার অভিমুখী। তাহলে তোমরা চিত্রের সরল দোলকের দিকে যদি তাকাও, এর সাম্যাবস্থানটা কোথায়? এ বিন্দুতে। এটা হলো তার সাম্যাবস্থানের বিন্দু। তাহলে ত্বরণ বস্তু যে অবস্থায় থাকুক না কেন, ত্বরণ সবসময় হবে ওই এ বিন্দু অভিমুখী। এজন্য একে বলা হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন। তাহলে আমরা যে কথাটা বললাম সেটা কি দেখো, আমি তোমাদের লিখে দিয়েছি। বলেছি ত্বরণ সরণের সমানুপাতিক, এজন্য হয়েছে এ সমানুপাতিক এক্স, কিন্তু এক্স এর পেছনে একটা মাইনাস চিহ্ন রয়েছে, কারণ বলেছি বিপরীতমুখী, এজন্য হয়ে গেছে এ সমানুপাতিক মাইনাস এক্স। আর যদি এ সমানুপাতিক মাইনাস এক্স হয়, তাহলে আমরা বলতে পারি এ সমান সমান মাইনাস কে এক্স, একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসলো। আবার যেহেতু ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী, তাহলে বলও অবশ্যই ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে, অবশ্যই হবে, কারণ যেখানে বল রয়েছে সেখানে ত্বরণ রয়েছে, যেখানে ত্বরণ রয়েছে সেখানে অবশ্যই বল থাকবে। তাহলে আমরা বলতে পারবো এফ সমানুপাতিক মাইনাস এক্স। আবার এফ সমানুপাতিক মাইনাস এক্স হলে আমরা বলতে পারি এফ সমান সমান মাইনাস কে এক্স। তাহলে কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবকও বলা হয়। তবে এই যে এফটা, এই এফ হলো একটা বল। কোন বল? যে বলটা তার মধ্যে ক্রিয়া করছে। কার মধ্যে? যে বস্তুটা সরল সন্ধিত স্পন্দিত হচ্ছে। এই বলের উদ্ভবটা কিভাবে হয়েছিল? কোনো বস্তু আপনা আপনি কিন্তু সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হতে পারে না। তুমি যে দোলনায় দুলেছিলে, সেই দোলনায় তুমি বসেছিলে, তোমার বড় ভাই ছোট ভাই কেউ তোমাকে পেছন থেকে টেনে নিয়ে ছেড়ে দিয়েছিল, তারপরে দুলেছিলে। ওই যে টেনে নিয়েছিল, তার মানে ওকে সাম্যাবস্থানে থাকতে দেওয়া হয়নি, সেই স্বাভাবিক অবস্থা তাকে থাকতে দেওয়া হয়নি, তার অবস্থান পরিবর্তন করা হয়েছে, তার উপরে বল প্রয়োগ করা হয়েছে। আর যে যতটুকু বল তার উপরে প্রয়োগ করা হয়েছে, ওর ভিতরেও ঠিক সমপরিমাণ বিপরীতমুখী বাধাদানকারী বল উৎপন্ন হয়েছে। আর এই বলটার নাম হলো প্রত্যয়নী বল, যে বল বস্তুকে তার সাম্যাবস্থায় স্থির রাখার সবসময় চেষ্টা করে। তাহলে সেই বল হলো আমাদের এখানে এফ। তাহলে আমরা মোটামুটি দেখলাম এই সমীকরণটুকু। তাহলে এই সরল সন্ধিত স্পন্দনের আমরা কি এখন বৈশিষ্ট্য নিজেরা বলতে পারি? বলো তো, একটু আগে যা যা বললাম তার মধ্যে থেকে আমরা কি বলেছি যে সরল সন্ধিত স্পন্দন এক ধরনের পর্যাবৃত্ত গতি? হ্যাঁ বলেছি, দেখো আমি তাই লিখেছি। আবার আমরা বলেছি সরল সন্ধিত স্পন্দন এক ধরনের দোলন গতি, হ্যাঁ আমরা তাই লিখেছি। আবার বলেছি সরল সন্ধিত স্পন্দনের স্পন্দিত বস্তু সবসময় সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, সেটাও একটা বৈশিষ্ট্য লিখেছি। এবং এই ত্বরণটা সবসময় কি হয়? তার সাম্যাবস্থান অভিমুখী হয়। আমি এখানেও তাই লিখেছি। এই চারটা বৈশিষ্ট্য আমি তোমাদের লিখলাম, আরও কিছু দু একটা বৈশিষ্ট্য রয়েছে, তোমরা এগুলো শিখলে মোটামুটি যথেষ্ট। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি
সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত বস্তু সব সময় এর গতিটা হবে পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতিশীল বস্তু সহজ ছন্দিত স্পন্দনে স্পন্দিত বস্তু হবে না। তার মানে সকল সহজ ছন্দিত গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সহজ ছন্দিত গতি না। ব্যাখ্যা করো। কেন ব্যাখ্যা করবা? কীভাবে ব্যাখ্যা করবা? আমরা একটু আগে কিন্তু অলরেডি ব্যাখ্যা দিয়েছি। তোমরা নিজেরা সুন্দর করে গুছিয়ে এর উত্তরটা লিখে নিবে। এরপরে সামনে একটু আগে দেখো, সহজ ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এখন আমাদের লাগবে ব্যবকলনীয় সমীকরণ। আমি সমীকরণটা লিখে রেখেছি, তার আগে আমরা একটু সমীকরণটা প্রতিপাদন করে দেখাই। আমরা শিখেছিলাম আমাদের বল সমানুপাতিক মাইনাস এক্স, তাই যদি হয় তাহলে এফ সমান সমান মাইনাস কে এক্স, এটা আমরা শিখেছি। আচ্ছা, সেই দোলনা, যে দোলনা তুমি দুলেছিলে, যদি তুমি নাও থাকতে, দোলনা তুমি একদিকে টেনে যদি ছেড়ে দিতে, তখন সে দুলতে থাকতো, একদিকে আসতো, থেমে যেত, ছেড়ে দিতে, আবার বিপরীত দিকে যেত, থেমে যেতে, আবার বিপরীত দিকে ফিরে আসতে, এভাবেই তো দুলতো। তাহলে এই যে তার যে দোলন, তার মধ্যে তার যে গতি, এখানে তার একটা ত্বরণ রয়েছে, সেখানে তার একটা ত্বরণ রয়েছে, মানে সেখানে একটা বল রয়েছে, এবং নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা সেই বলকে বলতে পারি এফ সমান সমান এম এ। তাহলে এই গতিশীল অবস্থার যে বল, এই বলটা সে কোথায় পেয়েছিল তার প্রত্যয়নী বলের কারণে, যে বলে সে তার ভিতরে উদ্ভূত হয়েছিল তুমি তাকে দোলানোর সময়। তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম এ সমান সমান মাইনাস কে এক্স। এখান থেকে আমরা বলতে পারি এম এ প্লাস কে এক্স সমান সমান 0। আর আবার যদি এটা লিখি ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস কে এক্স সমান সমান 0, এই এ সমান সমান ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এটা কিন্তু তোমরা প্রথম অধ্যায় থেকে মোটামুটি শিখে এসেছো, এটা নতুন করে এখানে দেখানোর কিছু নেই। তাহলে তারপরে লাইনে যদি লিখি ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সমান প্লাস কে বাই এম এক্স সমান সমান 0। এরপরে আমি লিখলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তাহলে এটাই হলো আমার সহজ ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, যা আমি এখানে লিখে রেখেছি, যেখানে আমার রয়েছে ওমেগা স্কোয়ার। এই ওমেগা স্কোয়ারটা কি, আমি কোন রাশির পরিবর্তে ওমেগা স্কোয়ার লিখলাম তোমরা একটু খেয়াল করো। এখানে আমাদের কে বাই এম যে রয়েছে, তার পরিবর্তে কিন্তু আমি লিখেছি ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ওমেগা স্কোয়ার সমান সমান হলো কে বাই এম, তার মানে ওমেগা সমান সমান √/, কে বাই এম। তাহলে আমরা সমীকরণ পেলাম, সেখানে ওমেগা স্কোয়ারকেও আমরা চিনলাম। তাহলে এটা হলো মোটামুটি আমাদের সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। এখন এই সরল ছন্দিত গতির যদি তুমি একটা সমীকরণ পাও, তাহলে তার একটা সমাধান থাকবে, অবশ্যই সমাধান থাকবে। তাহলে সেই সমাধানটা কি হবে, আমি লিখে রেখেছি এখানে। সেই সমাধানটা আমি এখানে লিখছি এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। প্রথমে আমরা একটু জেনে নেই কে কি। এই এক্স হলো গিয়ে ওই সরল ছন্দিত গতিশীল বস্তুর যে কোনো সময় সরণ। এ কি, এ হলো তার সর্বোচ্চ সরণ মানে বিস্তার। আর ওমেগা কি, এই একটু আগে আমরা ওমেগা শিখেছিলাম, সামনে আরও ভালোভাবে শিখবো। ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক, আর টি যে সময়ের সরণ হলো গিয়ে এক্স, সেই সময়টা হলো গিয়ে টি। আর ডেল্টা হলো আদি দশাও আমরা সামনে গিয়ে দেখব। তাহলে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো আমার এই ব্যবকলনীয় সমীকরণের একটা সমাধান। কিভাবে বুঝলাম সমাধান, তুমি এক্স সমান সমান এটা পেলে, এই রাশির মধ্যে যেমন এক্স রয়েছে তেমনি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার রয়েছে। তাহলে একে যদি আমি ডাবল ডিফারেন্সিয়েট করি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার করে যদি এখানে একটা মান পাই, এবং এক্স এর মান তো রয়েছে, তা যদি আমি এই সমীকরণে বসালে দেখা যাবে এই লেফট সাইডের মান চলে আসবে 0। আর যেহেতু লেফট সাইড সমান সমান রাইট সাইড হয়ে যাবে, তাহলে আমরা বলতে
পারবো যে তাহলে এই এক্সই হলো গিয়ে এটার সমীকরণ। আমি তোমাদের সেটা ডিটেল না করে দেখাচ্ছি, কিন্তু আমরা জানলাম যে আমাদের এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো গিয়ে আমার সহসন্ধিত স্পন্দিত বস্তুর সমীকরণ। এবং মূলত অনেক সময় আমরা পরবর্তীতে এটাকে সমীকরণ হিসেবে বলে ফেলবো যে হ্যাঁ এটাই হলো আমার সমীকরণ, এরকম বলে ফেলবো। তাহলে আমরা সমাধান মোটামুটি শিখলাম। এবার সমাধানের পরে এখান থেকে আমরা সহসন্ধিত বস্তুর কিছু প্রয়োজনীয় রাশিমালা শিখব। তার ভিতরে প্রথমটা দেখো, 1 নম্বরে আমি লিখে রেখেছি তোমাদেরকে পর্যায়কাল। পর্যায়কালের সংজ্ঞা কিন্তু তোমরা আগেই জানো, তোমরা বৃত্তাকার গতি থেকেও জানো, তোমরা এসএসসিতেও পড়েছো। পর্যায়কাল কি হবে, আমার এখানে যেহেতু স্পন্দন, মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে তাকে বলা হবে পর্যায়কাল। এবং তোমরা এই যে সরলসন্ধিত স্পন্দনের যে গতি, এই গতিকে বৃত্তাকার গতির সাথে তুলনা করা যায়। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা আসবে পর্যায়কাল টি সমান সমান 2π/ω। এই সমীকরণটা তোমরা শিখেছো তাই না? দেখেই মনে হচ্ছে শিখেছো। হ্যাঁ, বৃত্তাকার গতির বেলায় কিন্তু শিখেছো। সেই বৃত্তাকার গতির সাথে যেহেতু সহসন্ধিত স্পন্দনের তুলনা করা যায়, তাই দেখবা যে এখানকার সমীকরণগুলো প্রায় সবই বৃত্তাকার গতির মতো, শুধুমাত্র সহসন্ধিত স্পন্দনের কারণে কিছু জিনিস আমার অ্যাড হবে। সে কতটুকু আমার অ্যাড হলো, কতটুকু আমি এখানে সংযোগ করলাম সেটা একটু দেখো। 2π/ω। তাহলে ওমেগা সমান আমি কি শিখেছিলাম, √k/m। তাহলে সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 2π√m/k। শুধু এটা উল্টে যাবে, যেহেতু ওমেগা নিচে রয়েছিল, তাই হলো আমার টি এর মান, সহসন্ধিত স্পন্দিত বস্তুর পর্যায়কালের মান। তাহলে সেইটা আমি এখানে লিখেছি। কম্পাঙ্ক 2 নম্বরে রয়েছে আমার কম্পাঙ্ক। কম্পাঙ্কের সঙ্গে তোমরা জানো যে একক সময়ে যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। এবং সেই কম্পাঙ্ক f সমান সমান 1/t, তা আমরা জানি। তাই যদি হয় তাহলে 1/t হলে এই রাশিমালাটাও উল্টে যাবে, তাহলে ω/2π হয়ে যাবে। এবং ω/2π, ওমেগার মান যদি বসাই তাহলে কি হবে, 1/2π √k/m। এটা হবে আমার তখন f এর মান। তোমার এখানে যে কয়টা সমীকরণ আমি লিখলাম সবগুলো দেখবা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানের বেলায় কাজে লাগবে। তোমরা অতীতেও শিখেছো, বর্তমানেও শিখছো, এখন সামনেও কাজে লাগবে। এজন্য এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে। তাহলে আমরা দেখলাম পর্যায়কাল, তারপরে দেখলাম কম্পাঙ্ক, এরপরে রয়েছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক তোমরা এর আগে শিখেছিলে কৌণিক বেগ। কৌণিক বেগ কি ছিল, একক সময় যে পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে। কৌণিক কম্পাঙ্ক তাই স্পন্দনশীল বস্তু একক সময় যে পরিমাণ কৌণিক সরণ তার হয়, তাই হলো গিয়ে কৌণিক কম্পাঙ্ক। তাহলে সেই কৌণিক কম্পাঙ্ক, কৌণিক সরণ, কৌণিক বেগ একই, তাকে আমরা আগেও প্রকাশ করেছিলাম ওমেগা দিয়ে, এখনো বলছি। তাহলে সে ওমেগা, আর ওমেগার সমীকরণ আমরা কিন্তু একটু আগে পেয়েছি, যে কারণে আমি কিন্তু তোমাদের মুছে নিই যে আমাদের এটা কাজে লাগবে। তাহলে সে ওমেগার সাথে যদি টি এর আমরা সম্পর্ক স্থাপন করি, টিকে আমরা চিনেছি একটু আগে, তাহলে বলতে পারি 2π/t। একটু আগে আমরা পর্যায়কালের সাথে যে সম্পর্ক স্থাপন করেছিলাম সেখানে ওমেগা সমান 2π/t। আবার বলতে পারি 2πf, এটাও তোমরা আগে শিখেছো। আবার এখান থেকে আমরা বলতে পারি আমাদের 2π/t যেহেতু, আর 2πf যেহেতু, আবার ওমেগা সমান পেয়েছি √k/m, এখান থেকে বলতে পারি √k/m। তাহলে এটা হলো আমাদের মোটামুটি কৌণিক কম্পাঙ্ক। এরপর রয়েছে দশা। দশা হলো যে কোনো সময় স্পন্দনশীল বস্তুকণার সম্মুখ অবস্থা হলো গিয়ে দশা। আর আমরা যখন গাণিতিকভাবে বা আমাদের ক্যালকুলেশনের সময় আমরা দশাকে কোনো একটা চিহ্ন দিয়ে আমাদের প্রকাশ করা দরকার হবে, তখন দেখবা যে কৌণিক সরণটাকে আমরা দশা হিসাবে তখন আইডেন্টিফাই করব যে এটাই হলো আমাদের দশা। আর আমাদের এখানে যে সমীকরণটা রয়েছে x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে সরণ কোনটা, ওমেগা, কৌণিক সরণ হলো ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাই হলো আমার সহসন্ধিত স্পন্দনের দশা। তাহলে এই দশার উপর নির্ভর করবে আমার সম্মুখ অবস্থাটা। সাপোজ আমরা মনে করি যে এর মান হলো গিয়ে 0, এটার মান যদি 0 হয় তাহলে x সমান সমান কি আসবে, sin 0 এর মান কত, sin 0 এর মান 0। তাহলে আমাদের এটার মান আসতেছে x সমান সমান 0। আর যদি আমাদের এমন হয় যে ওমেগা টি প্লাস ডেল্টা সমান সমান হলো π/2, তাই যদি হয় তাহলে sin π/2 এর মান কত, 1। তাহলে দেখবা তখন x এর মান হয়ে যাচ্ছে
তার মানে তোমার সরণটা কত হয়ে যাচ্ছে এটা তুমি পাবা। একইভাবে তুমি সরণ বলো, বেগ বলো, ত্বরণ বলো, সব কিছুর মানে আমরা মোটামুটি এর থেকে পেতে পারি বলে একে বলা হয় আমার দশা। তাহলে আমরা একটু সামনে আগে দেখো, সামনে রয়েছে বিস্তার। বিস্তার কি? স্পন্দনশীল বস্তুকণা তার গতিকালের সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বিস্তার। এবং সাধারণত আমরা একে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, এখানে আমরা ক্যাপিটাল এ দিয়ে সব জায়গায় প্রকাশ করব, তাই হলো বিস্তার। বেগ, বেগ। আচ্ছা, আমরা একটু একটা ছবি আঁকি, তোমরা দেখেছো ছবিতে, আমি এখানে এঁকে রাখবো তোমাদের সুবিধার্থে, যেন আমরা এটাকে ধরেই মোটামুটি সব কিছু চিন্তা করতে পারি। এই হলো আমার মনে করো একটা সরল দোলক। সেই সরল দোলক যে আমার মনে করো ডান দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তা আমরা দেখালাম, বাম দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তা আমরা দেখালাম। আমরা অবস্থার নাম দিই, এটা ও দেই, এটা বি দিলাম মনে করো, এটা সি। এবং আমরা এখন থেকে যে রাশিগুলো দেখব এর সাথে আমরা তুলনা করে দেখব, এর সাথে আমরা তুলনা করে দেখব যে আমরা আসলে অবস্থানগুলো সঠিক থাকে কিনা। তাহলে বেগ হলো ভি। বেগ কি? স্বতন্ত্রিত স্পন্দিত বস্তুকণা যে কোনো মুহূর্তে যে তার একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই হলো বেগ। বেগের সংজ্ঞা থেকে বলতে পারি। কিন্তু এখানে আমরা বেগের জন্য নতুন একটা রাশিমালা দেখো পাবো। আমরা একটু আগে সরণ সমান শিখেছিলাম, x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাই যদি হয় তাহলে বেগ আমরা বলতে পারি v সমান সমান dx বাই dt। dx বাই dt যদি হয়, একে তুমি ডিফারেন্সিয়েট করো, কি হবে? a cos ওমেগা টি প্লাস ডেল্টা, আর ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে আর হবে ওমেগা। তাহলে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হলো গিয়ে আমার বেগের রাশিমালা, তোমাদের ওখানে দেওয়া আছে। আর বেগের রাশিমালা যদি এটা হয় তাহলে বেগের সাথে সরণেরও কি কোনো সম্পর্ক স্থাপন করা যায়? দেখি তো আমরা যাই কিনা। এখানে রয়েছে a ওমেগা, তারপরে রয়েছে cos থিটা, যাই হোক না কেন কজের মধ্যে। cos থিটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর তাহলে a ওমেগা রুট ওভার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান কি হবে? এক্স বাই এ। আমি যদি এটাই একটু মুছে এখানে দেখাই, এক্স বাই এ, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। একে তুমি একটু ক্যালকুলেশন করো, দেখবা ফাইনাল রেজাল্ট আসবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কার কার সাথে সম্পর্ক স্থাপন করলাম? বেগের সাথে সরণের সম্পর্ক স্থাপন করলাম। মানে কোনো সময় তোমার যদি সরণ দেয়া থাকে তাহলে তুমি সেখান থেকে যেন বেগের মানটা বের করতে পারো। আমি ওখানে তোমাদের সমীকরণ লিখে রেখেছি। তাহলে আমরা এই যে বেগটা দেখতে পাচ্ছ, তাহলে এই বেগটার লেখচিত্র কেমন হবে? তোমাদের সরল দোলকের কথা চিন্তা করো, যে বা সে দোলনার কথা চিন্তা করো, সে যে কোনো একদিকে যাচ্ছে, ঠিক শেষ জায়গায় অবস্থানে গিয়ে কিন্তু সে একটু সময়ের জন্য হলেও থেমেছিল, আবার সেখান থেমে বিপরীত দিকে গতিশীল হওয়া শুরু করেছে। গতিশীল হতে 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 ঠিক যখন সাম্যাবস্থান অতিক্রম করেছে তখন তার বেগ সবচেয়ে বেশি ছিল। আবার যখন বিপরীত দিকে যেতে যেতে সর্বোচ্চ দূরত্বে গিয়েছে, সেখানে আবার একটা জায়গায় একটু সময়ের জন্য থেমেছিল, আবার কিন্তু সেখান থেকে থেমে আবার বিপরীত দিকে এসে ঠিক সাম্যাবস্থান অতিক্রম করার সময় সর্বোচ্চ বেগ হয়েছিল। তার মানে বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু সমবেগে গতিশীল হচ্ছে না। তাহলে কখন বেশি কখন কম, কেমন ইয়েটা হয় দেখো তো। তোমাদের সমীকরণটা কি রয়েছে? ভি সমান সমান এ ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে আমার বেগের মানটা নির্ভর করবে কস ওমেগা টি প্লাস ডেল্টার উপর, মানে কস থিটা এর উপর। তার কস থিটা এর সর্বোচ্চ মান কোথায় হয়, কখন হয়? যখন থিটা এর মানটা হয় তোমার শূন্য। থিটার মান যখন হয় তোমার শূন্য, তার মানে থিটার মান শূন্য কোথায় হবে? যখন তুমি সাম্যাবস্থানে থাকবা। যখন আমরা সাম্যাবস্থানে থাকবো সেই সময় আমার থিটার মান শূন্য এবং এখানে এক্স এর মানও শূন্য, তখন বেগ হলো সর্বোচ্চ, কারণ রয়েছে কস থিটা, কস শূন্যর মান শূন্য। তাহলে তোমরা দেখো যে আমাদের সাম্যাবস্থানে হচ্ছে সরণ শূন্য, কিন্তু বেগ হয়ে যাচ্ছে আমার সর্বোচ্চ, আর সর্বোচ্চ অবস্থানে সরণ হয়ে যাচ্ছে সর্বোচ্চ মানে বিস্তার এ, আর বেগ হয়ে যাচ্ছে তোমার শূন্য। আর তোমরা লেখচিত্রের দিকে একটু তাকিয়ে দেখো যে আমাদের প্রথমে রয়েছে সরণের আমার লেখচিত্র, যেখানে শূন্য থেকে বৃদ্ধি পেয়ে আবার শূন্য হয়ে আবার বিপরীত দিকে এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর একইভাবে যখন তোমার এক্স শূন্য তখন তুমি দেখো ভ্যালোসিটি মানে বেগ হলো সর্বোচ্চ, তার সর্বোচ্চ মানটা সে এখানে রেখেছে। আর একইভাবে আমরা যদি একটু এবার ত্বরণের সমীকরণে যাই, দেখো
ত্বরণটা কি হবে, আমাদের ত্বরণ এ সমান সমান ডি ভি বাই ডিটি। ভি এর সমীকরণ তোমাদের আগে দেওয়া আছে, তাকে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি যে মানটা পাবে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তোমাদের এখানে দেওয়া আছে। তার মানে আমাদের এই ত্বরণের মানটা কিসের উপর নির্ভর করছে, ত্বরণের মান নির্ভর করছে আমাদের সাইন থিটার উপর। আর সাইন থিটা আমরা জানি সাইন শূন্যর মান শূন্য। তার মানে যখন আমাদের সরণ হবে শূন্য, আমাদের ত্বরণও হবে শূন্য। সরণ হবে যখন সর্বোচ্চ, ত্বরণও হবে আমাদের সর্বোচ্চ। আমি যে এই সর্বোচ্চ সর্বনিম্নের কথাটা বললাম, নিচে দেখো আমি তোমাদের সেই সম্পর্কটা মোটামুটি সরণের সাথে আমাদের বেগ এবং ত্বরণ কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন হবে তা লিখে রেখেছি। এবং তোমরা একটু গ্রাফের দিকে তাকাও, সেখানে তোমরা দেখো যে আমাদের ত্বরণটা হয়ে যাচ্ছে প্রথমে শূন্য, তারপর হয়েছে মান সর্বোচ্চ, কিন্তু দিকটা বিপরীত। উপরের দিকে তাকাও, ডিস্টেন্সের বেলায় মানে তোমার সরণের বেলায় সর্বোচ্চ ধনাত্মক দিকে সর্বোচ্চ, আর তোমার ত্বরণের বেলায় ঋণাত্মক দিকে সর্বোচ্চ। কেন? কারণ আমাদের ত্বরণ এবং ত্বরণ এবং সরণের সম্পর্ক সমান কিন্তু বিপরীতমুখী, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা দেখতে পারলাম। এরপরে আমরা যাই সহস্পন্দিত গতির শক্তি। সহস্পন্দিত গতির বেলায় বস্তু কি হচ্ছে, গতিশীল হচ্ছে, কোথাও গিয়ে একটু সময় যখন থামছে, আবার গতিশীল হয়ে বিপরীত দিকে আবার থামছে, এইভাবে সে স্পন্দিত 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 এমন হচ্ছে। তার মানে এখানে গতিশক্তিও রয়েছে, এখানে বিভব শক্তিও রয়েছে। কখনো তার গতিশক্তি সর্বোচ্চ হয়ে যাচ্ছে, কখনো তার বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যাচ্ছে। তাহলে বিভব শক্তিটা কোত্থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে, তুমি যখন তার অবস্থান পরিবর্তন করো, কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে তার ভিতর বিভব শক্তি তোমার সঞ্চিত হয়। যখন বস্তুর সাম্য অবস্থান থেকে তার অবস্থানটা যে কোনো একদিকে যে কোনো পরিমাণ তার স্মরণ ঘটবে, অবস্থান পরিবর্তন ঘটবে, তার মানে সেই অবস্থান পরিবর্তনের জন্যই তার ভিতরে একটা বিভব শক্তি সঞ্চিত হবে। আর যেহেতু সে গতিশীল থাকবে, এই জন্য তার ভিতরে গতিশক্তির উদ্ভব হবে। তাহলে সেই বিভব শক্তি এবং গতিশক্তিটা কেমন হবে সেটা দেখো, আমি লিখে রেখেছি তোমাদের। বিভব শক্তি বা স্থিতিশক্তি আমাদের ইউ সমান দিয়েছি 0 to x f x। 0 to x কেন? আমরা মনে করলাম যে কোনো সময় আমাদের স্মরণ হয়েছে সাম্যাবস্থান থেকে। সাম্যাবস্থানের স্মরণ কত? শূন্য, মানে সেই শূন্য থেকে x পরিমাণ, এবং আমাদের তাতে যে পরিমাণ বল উৎপন্ন হয়েছে তা হলো f, আর dx তো তোমরা জানো ইন্টিগ্রেশন করার সময় dx আনি, তাহলে f dx। আর এই f এর মান কত? f এর মান হলো গিয়ে তোমার kx। তুমি f সমান সমান যদি kx বসাও, একে যদি ইন্টিগ্রেশন করো, মান আসবে হাফ kx স্কয়ার। আর k এর মান যদি তুমি বসাও, মানটা আসবে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এই উভয় সমীকরণ জানবে, কারণ তোমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে। আর এখান থেকে তুমি x এর মানটা যদি শুধু বসাও, কি হবে? হাফ ka স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে দেখো যে আমাদের স্থিতিশক্তির মানটা নির্ভর করছে কার উপরে? সাইন থিটার উপরে। সাইনের মান যখন সর্বোচ্চ হবে, আমার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। সাইনের মান যখন সর্বনিম্ন হবে, স্থিতিশক্তি সর্বনিম্ন হবে। তাহলে সাইন থিটা আমরা জানি যে সাইন 0 এর মান কত? 0। তার মানে সাম্য অবস্থানে সাইন 0 0, তার মানে সাম্য অবস্থানে আবার বিভব শক্তিও শূন্য। আবার যখন সাইন 90 ডিগ্রি মান সবচেয়ে বড়, আর সাইন 90 ডিগ্রি কোথায়? যখন আমার বস্তু সর্বোচ্চ স্মরণে, তখন আমার থিটার মান মানে ওমেগা টি প্লাস ডেল্টার মান হয়ে যাচ্ছে π/2, তখন সাইন থিটার মান হয়ে যাচ্ছে 1। তার মানে তখন আমার বিভব শক্তি হয়ে যাচ্ছে সর্বোচ্চ। তার সেই সর্বোচ্চ মানটা কত হবে? হাফ কে এক্স স্কোয়ার, কারণ তোমার সাইন থিটার মান তখন হয়ে যাচ্ছে 1। তাহলে তখন তোমার ইউ ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে হাফ কে এ স্কোয়ার এক্স। আবার তুমি গতিশক্তির কথা যদি চিন্তা করো, গতিশক্তির সমীকরণ তুমি জানো যে হাফ এম ভি স্কোয়ার, এটা আগে থেকেই জানো। ভি এর সমীকরণ তুমি একটু আগে পেয়েছিলে, সেখান থেকে যদি ভি এর তুমি মান বসো, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভি এর সাথে স্মরণের যে সম্পর্কটা পেয়েছিলে সেখান থেকে। আর তুমি যদি সরাসরি ভি এর সমীকরণটা বসাও, তাহলে হবে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর এখানেও তোমার মানটা নির্ভর করছে কার উপরে? কস থিটার উপর। কস থিটার সর্বোচ্চ মান কত? 1। কখন? যখন কস 0। আর কস 0 কখন? যখন বস্তু সাম্যাবস্থানে। তাহলে সেই সাম্যাবস্থানে আমার বেগ হয়ে যাচ্ছে সর্বোচ্চ, সেই সর্বোচ্চ মানটা হয়ে যাচ্ছে হাফ কে এ স্কোয়ার। আবার তুমি যদি চিন্তা করো, তাহলে সর্বনিম্ন কোথায়? বিপরীত অবস্থানে সর্বনিম্ন হবে। এবং তোমাদের যদি মোট শক্তি আমরা বিবেচনা করি, লিখে রেখেছি দেখো, ই সমান সমান ইউ প্লাস কে, তার মানে হাফ কে এ স্কোয়ার।
কেন? কারণ যখন তোমার বিভব শক্তি সর্বোচ্চ তখন তোমার গতিশক্তি সর্বনিম্ন, যখন তোমার গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি সর্বনিম্ন। এবং তুমি যদি এখানে ইউ এবং কে এর যে সমীকরণ পেয়েছো সেটাও যোগ করো, দেখো উপরে রয়েছে হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, নিচে রয়েছে হাফ কে স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে হাফ কে স্কয়ার কমন নিলে বাকি ভিতরে থাকলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1। আলটিমেটলি মান হয়ে গেল হাফ কে স্কয়ার। তার মানে তোমার এই বিভব শক্তির সর্বোচ্চ মান এবং গতিশক্তির সর্বোচ্চ মানটাই হলো আমার মোট শক্তির মান। তুমি বিভব শক্তি কমবে বাড়বে, গতিশক্তি কমবে বাড়বে, মোট শক্তি কখনো কমবে বাড়বে না, তার মান হবে হাফ কে স্কয়ার। এবং নিচে দেখো আমি তোমাদের লেখচিত্র দ্বারা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। তোমাদের নীল রংটা হলো কি? নীল রংটা হলো তোমাদের বিভব শক্তি, আর বিপরীত রংটা যেটা একটু ম্যাট কালার রয়েছে সেটা হলো তোমার গতিশক্তি। এবং মোট শক্তি সবসময় কিন্তু সমান, মোট শক্তি সবসময় আমার হাফ কে স্কয়ার থাকছে। এটা তোমরা একটু দেখবে ভালোভাবে, তোমাদের বইতেও রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার এই অধ্যায় দ্বিতীয় ক্লাস নিয়ে পরের দিন আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।